প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15, আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। তোমাদের থাকবে ভৌত পরিবেশ থেকে তাপ, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। আর জীবনবিজ্ঞান থেকে তোমাদের থাকবে মানুষের খাদ্য, অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে থাকবে তাপ, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, আর জীবনবিজ্ঞান থেকে থাকবে মানুষের খাদ্য। মোট লিখতে হবে 15 নম্বরের। এর মধ্যে বিভাগ ক তোমাদের থাকবে ভৌত বিজ্ঞান, আর বিভাগ খ তোমাদের থাকবে জীবনবিজ্ঞান। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15, আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, সিজিএস পদ্ধতিতে তাপের একক ঘন সেমি মিটার জুল না ক্যালোরি? উত্তর হবে ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। পরের প্রশ্ন, উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় ব্যারোমিটার, ক্যালোরিমিটার, অক্সানোমিটার না থার্মোমিটার? উত্তর হবে থার্মোমিটার। তাহলে উষ্ণতা মাপার জন্য ব্যবহৃত হয় থার্মোমিটার। প্রশ্ন, তাপ হলো এক প্রকার তরল গ্যাস, শক্তি না বাষ্প? উত্তর হবে শক্তি। তাহলে তাপ হলো এক প্রকার শক্তি। পরের প্রশ্ন, পরমাণু নিস্তড়িত কণাটি হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন? কোনটি না? উত্তর হবে নিউট্রন। তাহলে পরমাণু নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। পরের প্রশ্ন, সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা 10, 11, 12 না 13? উত্তর হবে 12। তাহলে সোডিয়াম পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। দুইয়ের দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, একটি শূন্যযোজী মৌলের নাম লেখো। উত্তর লিখবে হিলিয়াম, অর্থাৎ He। তাহলে একটি শূন্যযোজী মৌল হচ্ছে হিলিয়াম, অর্থাৎ He। হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা 1। অ্যালুমিনিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগটির সংকেত কী হবে? উত্তর হবে AlCl3। তাহলে AlCl3। বলছে তাপ কি? উত্তর লিখবে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় ও বর্জনে শীতল হয়। 0°C ও 0°F মধ্যে কোনটি ছোট? উত্তর হবে 0°F। প্রশ্ন, সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? দেবে 98.4°F। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্যতে যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, লিন তাপ কী কাজে লাগে? 1 দিয়ে লিখবে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই উষ্ণতার ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। 2, লিন তাপের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে আর এক ভৌত অবস্থায় পরিবর্তন করা সম্ভব হয়। পদার্থের অবস্থানের দ্বারা দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয়তা পূরণ হয়। উদাহরণ, পৃথিবীর ওপরের জলভাগের উপরি অংশ থেকে বাষ্পীভবন দ্বারা ও তা পুনরায় ঘনীভবনের দ্বারা বৃষ্টিপাত দেখা যায়। পরের প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে সমগ্র অংশ জুড়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র উপস্থিত, যার দ্বারা কলসিতে রাখা জলের বিন্দু বিন্দু অংশ কলসির গায়ে লেগে থাকে। ওই জল লিনতাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসি ও কলসির মধ্যে থাকা জল থেকে গৃহীত হয়, আর এই প্রক্রিয়া সর্বদা চলতে থাকে। তাই মাটির কলসির জল সর্বদা ঠান্ডা থাকে। পরে হচ্ছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভব হয় কেন? তো লিখবে ইথার বা স্পিরিট উদ্বায়ী তরল, ফলে তা হাতের সংস্পর্শে আসা মাত্র বাষ্পে পরিণত হয়। বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে হাত থেকেই, তাই ঠান্ডা অনুভব হয়। পরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হলো একটি পারমাণবিক ঘটনা যে প্রক্রিয়ায় কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মনিষ্ঠ একাধিক পদার্থ উৎপন্ন করে, কিংবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটায়। ফলে ওই পদার্থগুলির অণুর গঠন বদলে সম্পূর্ণ নতুন ধর্মনিষ্ঠ এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন হয়। সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ, যুক্ত জলের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করলে জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। 2H2 তড়িৎ বিশ্লেষণ করলে 2H2O2 উৎপন্ন হয়। পর হচ্ছে রাসায়নিক সমীকরণের তাৎপর্য আলোচনা করো। একটি রাসায়নিক বিক্রিয়া থেকে সাধারণভাবে যে তথ্যগুলো জানতে পারি সেগুলি হলো গুণগত তথ্য, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর নাম ও সংকেত, পরিমাণগত তথ্য, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর অণু পরমাণু সংখ্যা, এদের
মৌল সংখ্যার সম্পর্ক, বিক্রিয়ায় গ্যাসীয় উপাদানের ক্ষেত্রে তাদের আয়তন, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে উপাদানগুলোর আয়তনের সম্পর্ক। পরে তোমাদের রয়েছে জীবনবিজ্ঞান। একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো বা সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নে মানে 1 করে 1 × 2 = 2। প্রথম, শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, মাছ, মাংস না মাখন? উত্তর হবে ভাত। তাহলে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত। হচ্ছে ডিমের সাদা অংশে থাকে ভিটামিন, লিপিড, প্রোটিন না কার্বোহাইড্রেট? উত্তর হবে প্রোটিন। তাহলে ডিমের সাদা অংশে থাকে প্রোটিন। পরে হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য হলো দানাশস্য, তেল, মাংস না মাখন? উত্তর হবে মাংস। তাহলে প্রোটিন জাতীয় খাদ্য হলো মাংস। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকায় যে প্রোটিন উপস্থিত, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, হিমোগ্লোবিন, মায়োসিন? উত্তর হবে হিমোগ্লোবিন। প্রশ্ন, রিকেট রোগ যে ভিটামিনের অভাবে হয় তা হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই না ভিটামিন ডি? উত্তর হবে ভিটামিন ডি। 2 দাগের সংক্ষিপ্ততা যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, শর্করা জাতীয় প্রাণীজ খাদ্যের উৎস কি? উত্তর লিখবে যকৃৎ। প্রশ্ন, মাছের কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌল এবং সামান্য পরিমাণ শর্করা। সারাদিনে নানা রকম কাজ করার জন্য কিসের প্রয়োজন? উত্তর লিখবে শক্তির প্রয়োজন। লেবু জাতীয় ফলে কোন ভিটামিন থাকে? উত্তর লিখবে ভিটামিন সি থাকে। 3 দাগের হচ্ছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, জীবদেহে জলের ভূমিকা লেখো। জীবদেহে জলের ভূমিকাগুলি হলো 1, মানবদেহের কলা সংবহনতন্ত্র সংগঠনের মূল উপাদান হিসাবে কাজ করা, জীবদের সকল শারীরবৃত্তীয় কাজ ও বিক্রিয়া সম্পন্ন করা, দেহতাপ সংরক্ষণে ও দেহের উৎপন্ন তাপকে দেহের সর্বত্র পরিবহনে সাহায্য করা। 4, দেহ থেকে বজ্রপদার্থ নিষ্কাশনে সাহায্য করা। 5, উদ্ভিদে খাদ্য সংশ্লেষণের মূল উপাদান হিসাবে কাজ করা। পরের প্রশ্ন, গলগণ্ড রোগের কারণ, উপসর্গ ও প্রতিকার লেখো। গলগণ্ড রোগের কারণ, খাদ্য ও পানীয়তে আয়োডিনের অভাব ঘটলে গলগণ্ড দেখা যায়। গলগণ্ড রোগের উপসর্গ, গলার সামনের দিকে ফুলে যায়, বুদ্ধিহীনতা লক্ষ্য করা যায়, দেহ খর্বাকৃতি হয়। গলগণ্ড রোগের প্রতিকার, আয়োডিন মিশ্রিত লবণ, আয়োডিন সমৃদ্ধ খাদ্য যথা সামুদ্রিক মাছ, কড, হ্যালিবার্ট মাছের যকৃৎ, তেল প্রভৃতি গ্রহণ করা। পরের প্রশ্ন, কোয়াশিয়রকর ও ম্যারাসমাস রোগের লক্ষণগুলি লেখো। কোয়াশিয়রকর রোগের লক্ষণসমূহ, চামড়া গাঢ় বর্ণের ও পেট ফোলা ফোলা হবে, লয়াকার ফোলা ফোলা, চোখ ঠিকরে বেরিয়ে আসা। ম্যারাসমাস রোগের লক্ষণ, বৃদ্ধি হ্রাস ও পেশিক্ষয়, অ্যানিমিয়া আর শুষ্ক ত্বক। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও তাহলে লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।